তিরুপতি শহরের একজন ভিক্ষুক দেবা, যাকে কাজ দেওয়ার নাম করে বিশাল বড় গেস্ট হাউসে রেখে ধনীদের আচার অনুষ্ঠান শিখতে ট্রেনিং দেওয়া শুরু হয়, যেখানে সে একা নয় বরং আরও 4জন ভিখারিও ছিল। সময়ের সাথে সাথে দেবা বুঝে যায় এরা কাজের আড়ালে বিরাট এক সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর লুফে নিচ্ছে এই দেশের হাজারো জনগণের সম্পত্তিকে। এটা কোনো রাজ্যের গল্প নয়, এটা এক রাজ্যের নিচে চাপা পড়ে থাকা আরেকটি রাজ্যের গল্প, যেখানে অশিক্ষিত ভিক্ষুক টাকা ক্ষমতার বিরুদ্ধে লড়াই করে এক সত্যের উন্মোচন করে। অসাধারণ কাহিনী, অকল্পনীয় টুইস্ট আর থ্রিলারে ভরপুর কুবের মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতে নীরাজকে মুকুন্দ ফোন করে বলে, হাই পিউরিটি মিথেন হাইড্রেট ডিপোজিট 14 বিলিয়ন গ্যাস দুনিয়ার সবচাইতে পিওর খনি স্যার। ধীরাজ বলে, এই কথা কতজনে জানে? ইনফরমেশন লিক হওয়ার কোনো চান্স নেই তো? মুকুন্দ বলে, বড়জোর কালকে সকাল পর্যন্ত ম্যানেজ করতে পারবো। ধীরাজ সেই মাঝরাতে সীতাপা মন্ত্রীর বাড়িতে চলে যায়। মন্ত্রী বলে, এত রাতে কেন? একটা ফোন করলে তো পারতে। ধীরাজ বলে, প্রায় 15 বছরের অয়েল গ্যাসের সন্ধান পেয়েছি, আমার এটা চাই। কিন্তু অয়েলের খনি তো কোনো সাধারণ কিছু নয়। খনি থেকে তেল বের করার প্রসেসিংয়ে সরকারি সকল প্রসেসিং করা লাগে। নেক্সট ইয়ার ইলেকশন রয়েছে, তাই মন্ত্রী চিন্তা করে এই খবর সকলের কাছে লিক করলে আর ইলেকশনে জিতে যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। ধীরাজ বলে, এ কথা সকলে জানলে সাধারণ জনগণ ভাববে এটা তাদের অধিকার, আপনার মেহেরবানি নয়। তবে আমার কাছ থেকে যদি ক্রয় করে তাদেরকে দিয়ে দেন, তাহলেই না ওরা ভাববে আপনি ওদের দিয়েছেন। সাধারণ মানুষকে দেবেন, বড়জোর একবার নির্বাচন জেতাবে, কিন্তু আমাকে দিলে কমপক্ষে 2বার জিতবেন। আজ রাতে খনির স্থানে বড় একটা দুর্ঘটনা ঘটবে। এই গ্যাসের ব্যাপারে যারাই জানে তারা সকলেই মারা যাবে, আর মিডিয়ার ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নেব। দুজনে ডিল ফাইনাল করে নেয়। দেখা যায় তেলের খনি গবেষণা করার জায়গায় এক এক করে গুন্ডাদের মুকুন্দ তার নিজেদের সদস্যদের দেখিয়ে দিচ্ছে সকলকে মেরে ফেলা হচ্ছে। চোখের পলকে সেই স্থান ব্লাস্ট হয়। পরদিন সকালে মিরাজের বাবা তাকে জিজ্ঞেস করে, কালকে দিল্লি গিয়েছিলে? নীরাজ তার বাবাকে গতকাল রাতের ঘটনা এবং মূল্যবান তেলের কথা খুলে বলে। বাবা বলে, এতটা রিস্ক নেয়ার দরকার কি? নীরাজ বলে, রিস্ক তো নেয়াই লাগবে। 5 বছরের মধ্যে পুরো পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি আমি হতে চাই। যদি পৃথিবীর ফেমাস হতে পারি, তাহলে তো সব ক্ষমতা আমারই। আমি একাই সব দিক হ্যান্ডেল করে নিতে পারবো। মিরাজ একটা ভিডিও তার বাবাকে দেখায়, যেখানে মন্ত্রী মিডিয়ার সামনে বলছে অপারেশন সাগর মান্থানে প্রায় 1.5 বছর ধরে কাজ করছে, কিন্তু কপাল খারাপ, তাই এত মানুষের প্রাণ গিয়েছে, আর এখানে এই রিস্ক নিতে চাই না। নিহত ব্যক্তিদের পরিবারকে 20 লাখ করে টাকা দেয়া হবে। অতীতে দেখা যায় গতকাল রাতে মন্ত্রী মহোদয় মিলে এই তেলের খনি সরকারকে না জানিয়ে নীরাজ আত্মসাৎ করার জন্য, আর এই খবর কেবিনেট রিপোর্টার মিনিস্টারের কাছে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সব মিলিয়ে মোটামুটি 1 লাখ কোটি টাকা নীরাজকে দিতে হবে। তবে এখানে মন্ত্রী শর্ত দিয়ে দেয়, যদি কোনোভাবে এই ইনফরমেশন লিক হয়, তাহলে বাধ্য হয়ে নীরাজকে মানুষের প্রেসারে পড়ে হলেও অ্যারেস্ট করতে হবে। বর্তমানে বাবা ছেলে আলোচনায় বসে। টাকা ঢাললেও তারা কোনো ধরনের রিস্ক নিতে চায় না, তাই তো সাধারণ জনগণ কিংবা নেতা কারোর ওপরই ভরসা করা যায় না। এই কাজের জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। বাবা বলে, দীপক নামের একজন ব্যক্তি আছে, তিনি সিবিআই অফিসার ছিলেন, 1000 কেস সলভ করেছে, আমাদের অফিসে রেড করে 100 কোটি টাকার লোকসান করেছে। আমার মনে হয় তুমি তার সাথে দেখা করো। মূলত ওইটি মিনিস্টারের সম্পত্তির ওপর রেড করেছিল, তার কথা শোনেনি, তাই মিনিস্টার পাল্টা তার ওপর মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে ফেলেছে। 10 বছরের সাজা হয়েছে, বর্তমানে 5 বছর চলে। জেল থেকে বের করে সুযোগের সদ্ব্যবহার করব আমরা। বর্তমানে দীপক তার স্ত্রী শিল্পার সাথে কিছুক্ষণের জন্য কথা বলার সময় পেয়েছে। দীপকের মেয়েরা দীর্ঘ 5 বছরে অনেকটা বড় হয়ে গিয়েছে। শিল্পা তার মেয়ের ছবি দীপককে দেখায়। শিল্পা বলে, একদম সিবিআই বাবার মতো হয়েছে, একটার পর একটা প্রশ্ন করতেই থাকে, তোমার ব্যাপারে অনেক কথা জিজ্ঞেস করে, তবে আমাকে বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে হয়। দুজনে কথা বলতে বলতে টাইমিং শেষ হয়ে যাওয়ার কারণে দুজনে একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। এই মুহূর্তে দীপকে একজন কনস্টেবল জানায়, আপনাকে বড় স্যার ডেকেছেন। অফিস রুমে গেলে নীরাজ তার সাথে পরিচিত হয়। নীরাজ বলে, এমনিতে আপনি আমাদের অফিসে রেড করে ফেলেছেন, 100 কোটি টাকা লোকসান হয়েছিল আমাদের। আপনার মনে নাও থাকতে পারে, যাই হোক, সোজা পয়েন্টে আসি। আপনি নির্দোষ তা আমি জানি। আপনাকে আরো 10 বছর বাইরে বেরোতে দেবে না, তা আমি ভালো করে জানি। আমি আপনাকে এই জেল থেকে বের হতে সাহায্য করতে পারি, আপনার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারি, চোখের পলকে আপনার সবকিছু পরিবর্তন করে দিতে পারি। তার বদলে আমার আপনার সাহায্য চাই। আমরা সরকারিভাবে কোনো সাহায্য নিতে পারবো না। দীপক বলে, অর্থাৎ আপনি আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাচ্ছেন, তাই তো? আমার পক্ষে সম্ভব না।
নীরাজ বলে, আপনি এখানে ন্যায়ভাবে এসেছেন না অন্যায়ভাবে? সমস্যা নেই, আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন। 10 দিনের মধ্যে জেল থেকে ছাড়া পাবেন নাকি আরো 10 বছর এই জেলেই কাটাবেন? আপনি আশা রাখতে পারেন, তবে এই দেশে ক্ষমতা আর টাকা ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। এটাই সিস্টেম, আর আপনি এটা বদলাতে পারবেন না। এই বলে কনস্টেবলের হাতে দীপকের উদ্দেশ্যে একটা ফোন দিয়ে চলে যায়। এরপর অফিসিয়ালি নীরাজ ঘোষণা করে অন্যান্য সেক্টরের সাথে তারা অয়েল এবং গ্যাস এক্সপ্লোরেশনের স্পান করার সিদ্ধান্ত নিয়েছে। সকলের সাথে তাদের নতুন কোম্পানি গ্লোবাল গ্যাস এক্সপ্লোরেশনের উদ্বোধন করে। কিছুদিন পর কোর্ট হিয়ারিং এ দীপক নির্দোষ থাকা সত্ত্বেও দোষী সাব্যস্ত হয়। আরো 10 বছর জেলে থাকার রায় দেয়া হয়। কোর্টের রায় শেষে কনস্টেবল দীপকে নিয়ে যাওয়ার পথে শিল্পা জড়িয়ে ধরে বলে, আমার দ্বারা আর সংসার সামলানো সম্ভব হচ্ছে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে। মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট কি জানেন? ভালোবাসা, মায়া, মহব্বত। তাই অবশেষে দীপক নীরাজকে ফোন করে তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। দীপক বলে, এত বছরে যে সিস্টেম আর মানুষের শিখায় আমি লড়ে এসেছি, তারাই আমাকে ধোঁকা দিল। এই পরিস্থিতিতে আপনি আমাকে সাহায্য করেছেন, তাই এরপর থেকে আমি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনার সাথে থাকবো। দীর্ঘদিন পর দীপক ছাড়া পেয়েছে। শিল্পা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে। দীপকের মেয়ে ছুটকি এতদিন পর তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এতদিন পর ভালোবাসার মানুষ ফিরে এসেছে। এই আনন্দের মুহূর্তে বলে বোঝানো যাবে না। দীপক খুব সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনে নেয়। এতদিন পর মেয়ে তার বাবাকে পেয়ে অনেক গল্প করতে শুরু করে। পরবর্তীতে দীপক, নীরাজ এবং তার বাবার সাথে সাক্ষাৎকার করে। নীরাজ তাকে একটা লিস্ট দিয়ে বলে, 1000 কোটি টাকা আর্জেন্ট ট্রান্সফার করতে হবে এই নামগুলোতে। আমাদের হাতে 6 মাসের সময়। এগুলো কিন্তু ছদ্মনাম, কখনো এই নামের ব্যক্তিদের জানার চেষ্টাও করবেন না। এখন আমি যাই করি না কেন, আপনি সিবিআই অফিসারের মতো কোনো প্রশ্ন করবেন না। আপনার কাজ শুধু টাকা পাঠানো পর্যন্ত। দীপক লিস্ট নোট করে। তাদের লিস্ট এরপর আগুনে পুড়িয়ে ফেলে, কারণ হ্যান্ডরাইটিং অনেক সময় ভাসিয়ে দেয়। এই বিষয় দেখে তারা দুজনে খুশি হয়ে যায়। দীপক বলে, ঠিক যেমন ওনারা বেনাম রেখেছে, আপনিও বেনামে কাজ করুন। এমন 4 ব্যক্তিকে ব্যবহার করুন যারা আপনার বেনাম ব্যবহার করবেন। আলাদা আলাদা মানুষের নামে ফ্রি কোম্পানি বানাবেন, আর এই কোম্পানির মাধ্যমে আমাদের টাকা ট্রান্সফার হবে। তাহলে ইনভেস্টিগেশন কেউ করলে বেনামের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাবে না, আপনারাও বেঁচে যাবেন। কিন্তু অচেনা ব্যক্তির নামে যদি কোম্পানি খুলি আর অনেক টাকা দেয়, যদি কোনোভাবে তারা মুখ খুলে দেয় কিংবা টাকা নিয়ে ভেগে যায়। দীপক বলে, যারা এমনটা করবে না তাদের নিয়ে আসতে হবে। আমাকে একটু ভাবতে দিন, খুব দ্রুতই আপনাদের সাথে দেখা করব। ফিরে যাওয়ার পথে একজন ভিক্ষুক দীপকের কাছে খাবার চায়। এই দেখে দীপকের মাথায় কিছু একটা প্ল্যান আসে। সে দ্রুত নীরাজের কাছে গিয়ে বলে, বেনামি বিশ্বাসযোগ্য লোক পেয়ে গিয়েছি। ভিখারিরা পড়াশোনা জানে না, ব্যাংক কিংবা টাকা ট্রান্সফারের বিষয়ে ওদের কোনো ধারণা নেই। আমাদের এই কাজের জন্য ওরাই পারফেক্ট। প্রথমে আমরা 4 ভিখারিকে এনে তাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড তৈরি করব। কি হচ্ছে, কেন হচ্ছে বা তাদের খোঁজার জন্য কিন্তু কেউ আসবে না। কাজ শেষ হয়ে গেলে তাদের আবার পাঠিয়ে দেব। নীরাজ বলে, বাবা আপনার ব্যাপারে অনেক বলেছিল। সত্যি আপনি অনেক স্পেশাল। আপনি আপনার মতো কাজ দ্রুত শুরু করতে পারেন। এর কথা শুনে দীপক চলে যায়। আবার ছেলে প্ল্যান করে কাজ শেষে তারা ভিখারিদের মেরে দেবে, তাহলে এই কাজে কোনো রিস্ক থাকবে না। আর এই ব্যাপারে দীপক না মানলেও নীরাজ তাকে হ্যান্ডেল করে নেবে। এদিকে একজন ভিখারি ভিক্ষা করছিল। এ সময় খেয়াল করে একজন মানুষকে গাড়ি ধাক্কা দিয়ে নিহত করে ফেলেছে একটি গাড়ি। ভিখারি দেবা গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে, তবে পেরে ওঠে না। শেষমেশ একটি ইট ছুঁড়ে মারে। এরপর দ্রুত মৃত ব্যক্তির কাছে চলে যায়। পুলিশ সেখানে চলে আসে, তবে তাদের সেভাবে কোনো সাহায্য করে না। ভিখারিরা একারাই ময়লার স্তূপে মৃত ব্যক্তিকে পুড়িয়ে ফেলে। তাদের কাছে পেট্রোল ছিল না। পুলিশের কাছে চাইলে একটু পেট্রোল দেয়, কাঠ ছিল না। ময়লার স্তূপ থেকে কাঠ, কাগজ সংগ্রহ করে নেয়। এইভাবে অনেক কষ্টে মৃত ব্যক্তির অন্তিম সংস্কার করে। রাতে দেখা যায় এক বয়স্ক চাচা বলছে, হুট করেই এক গাড়ি এসে ওকে মেরে দিল। দেবা বলে, ওটা লাল গাড়ি ছিল বাবা, ধাওয়া করেছিলাম, ধরতে পারিনি। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি দেবার ব্রেন অনেক শার্প। এই মন্দিরে এরকম অনেক ভিক্ষুক বসে রয়েছে। তখন একজন ব্যক্তি এসে বলে, তোমাদের কাজ লাগবে, কাজ করবে, তাহলে থাকা খাওয়া ফ্রি। সেখান থেকে দুজন ছেলে দাঁড়ায়। তবে সেই ব্যক্তিরা বোকাশোকা দেখতে দেবাকে তাদের সাথে নিতে রাজি হয়। দেবা এই বৃদ্ধ চাচার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে যায়। গাড়িতে ওঠার পর খানিকটা রাস্তা পার হলে স্প্রে মারা হয় দেবার শরীরে, কারণ তার শরীর থেকে তো দুর্গন্ধ বের হচ্ছিল। দেবা কৌতূহলবশত বিভিন্ন প্রশ্ন করলে তারা দেবাকে চুপ করে থাকতে বলে। চুপ থাকতে হলে তো ঘুমাতে হবে। চোখটা বন্ধ করলেই ফুলে ভরা খেতে দেবা আর তার মাকে কল্পনা করে। কি সুন্দর দিন যাচ্ছিল তাদের। আচমকা একটা গাড়ি এসে তার মাকে শেষ করে দিয়ে যায়। শুধু তার মা নয়, দেবার অনাগত ভাইও মায়ের সাথে পরকালে চলে যায়। ছোট বাচ্চা চোখের সামনে তার মাকে দুনিয়ার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরিণতি দেখেছে।
অন্যদিকে এই ব্যক্তিরা রবি নামের এক ভিক্ষুককে তাদের সাথে করে নেয়। এইভাবে 3জন ছেলে আর একজন মেয়েকে তারা সংগ্রহ করে। সবাই এক রুমে। এত বড় বাড়ি দেখে তারা নিজেরাই অবাক হয়। ভিখারি খুশবু নামের মেয়েটি ওয়াশরুমে যায়, আর এদিকে ভিখারি রবি খুশবুর ব্যাগ থেকে টাকা চুরি করে। আর একজন ভিখারি যে, তার নাম হচ্ছে দিব্যা। মেয়েটি ওয়াশরুম থেকে বেরোলে তার ব্যাগে টাকা দেখতে না পেয়ে এদিক ওদিক তাকায়। দেবা তাকে ইশারায় দেখিয়ে দেয়। অমনি খুশবু টেনে হিচড়ে রবির কাছ থেকে টাকা নিয়ে নেয়। এই বিষয় নিয়ে রবি আবার দেবার ওপর রাগ দেখাতে শুরু করে। ভেতরে এই কাহিনী বাইরে রঙ্গা শুনতে পায়। রবিকে আছা মতো ধুলাই করে, এরপর গ্যাস লাইট দিয়ে তার ঠোঁটে আগুনে তাপ দেয়। সকলে ভয়ে আঁতকে ওঠে। রঙ্গা বলে, টাকা চুরি এবং মুখ খোলা থেকে খবরদার দূরে থাকবে তোমরা। পরদিন সকালে দীপক এসে এই 4জন ভিখারির চেহারা দেখে বাইরে গিয়ে রঙ্গাকে ইচ্ছে মতো কথা শোনাতে শুরু করে। কারণ এই ঘটনা তো রঙ্গাই ঘটিয়েছে। দূর থেকে এই বিষয়টা দেবা লক্ষ্য করছিল। দীপক বলে, যদি ওরা কোনো ধরনের সমস্যা করে তাহলে আমাকে এসে বলবে, কিন্তু ওদের গায়ে কেউ কখনো হাত তুলবে না, বুঝেছ? এরপরে দীপক সকলকে একসাথে নিয়ে বসে। দীপক তার পরিচয় দেয়, আর তারা সকলে এক এক করে তাদের নাম বলতে শুরু করে। দীপক জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ পড়াশোনা জানো? সকলে হাঁ করে তাকিয়ে থাকে। দেবা দীপকের পায়ের কাছে গিয়ে নিচে কয়লা দিয়ে লেখে, এখানে ময়লা ফেলা নিষেধ। দীপক জিজ্ঞেস করে, তার মানে তুমি পড়াশোনা জানো? দেবা বলে, না স্যার, পড়াশোনা জানি না। যেখানে বসে থাকতাম তার পেছনে এই লেখাটা দেখতে পেতাম। দীপক সহকর্মী পাটেলকে বলে, প্রথমে এই সকলের গিটার চেঞ্জ করে ফেলো, ওদের বেসিক কিছু শেখাও। এই বলে দীপক চলে যেতে গেলে খুশবু বলে, সাহেব অনেক ক্ষুধা পেয়েছে। দীপক বলে, কি খেতে চাও বলো? দেবা ছোটবেলায় কারো মুখে বিরিয়ানির কথা শুনে আজকে বিরিয়ানি খেতে চায়। দীপক পাটেলকে নির্দেশ করে, এদের যা প্রয়োজন দ্রুত ব্যবস্থা করো। পরবর্তীতে ট্রান্সফারের সকল টাকা নীরজ দীপকের হাতে তুলে দেয়। দীপক বলে, প্রথমে কালো টাকা পাঠিয়ে দেয়, আর সাদা টাকা ভিখারিদের ফরেন কোম্পানির সুইস ব্যাংকে পাঠিয়ে দেবো। ওই টাকাটাই আবার ঘুরে ইন্ডিয়াতে নিয়ে আসবো। তবে কেউ যেন এদের সন্দেহ না করে, এর জন্য কিছু ট্রেনিং দিতে হবে। এই প্ল্যানিং এর মধ্যে যে খুশবু মেয়েটি রয়েছে সে আবার প্রেগনেন্ট, তাই দীপক এই মেয়েটিকে পাঠিয়ে দিয়ে এর পরিবর্তে অন্য কাউকে নিতে বলে, কিন্তু এতে নীরজ রাজি হয় না। অন্যদিকে এদের সকলের রূপচর্চা শুরু হয়ে যায়। ভাই সকলকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। সকলে নিজেদের এমন পরিবর্তন দেখে অনেকটা অবাক হয়ে যায়। পরে সকলকে নিয়ে কার্যালয়ে দেখা করে। দেবা ভয়ে ভয়ে বলে, স্যার আপনি কি আমাদের কিডনি নিয়ে যাবেন? দীপক তাকে ভরসা দেয়, এরকম কিছুই হবে না। আঙুলের ছাপ নিতে গেলে দেবা হাত দিয়ে প্রেসার দিতে পারে না, কারণ অনেক আগে থেকেই তার হাত ফ্র্যাকচার ছিল। দীপক বলে, টেনশন নিও না, আমি তো আছি, আমি তোমাকে ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনে দেবা ছোটবেলায় তার এক সঙ্গীর কথা মনে পড়ে, যে কিনা সবসময় এভাবেই দেবাকে ভরসা দিত। দেবার মনে দীপকের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। পরদিন থেকে তাদের ট্রেনিং শুরু হয়। ভাই খাবার পেয়ে তো তারা ক্ষুধার্ত মানুষের মতো খাবেই, এত ভালো খাবার তো কখনো দেখেইনি তারা। তাই ধীরে ধীরে এসব বিষয়েও তাদের ট্রেনিং দেওয়া শুরু হয়। একে অপরের সাথে থাকতে থাকতে সকলেই বন্ধুত্ব করে নেয়। এক পর্যায়ে তাদের আলাদা স্বাক্ষর শিখিয়ে দেওয়া হয়। এভাবে তাদের দিন চলতে থাকে, আর তাদের ট্রেনিংও চলতে থাকে। তবে তাতে কি ভিক্ষুকের স্বভাব তো আর যায় না। রবি ঠিক নীরাজের কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বসে। ওর দেখা দেখে বাকি দুজনও চেয়ে বসে। নীরাজ দেবাকে দূরে থাকতে দেখে তাকে ইশারায় টাকা দেওয়ার কথা বলে, তবে দেবা টাকা নিতে অস্বীকার জানায়। পরবর্তীতে দীপকের কথায় দেবা টাকাটি নিয়ে নেয়। পরদিন কোম্পানি আর সুইস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয় তাদের নামে। এরপর রবির কোম্পানির সাথে অন্য কোম্পানির কন্ট্রাক্ট হয়ে যায়। দীপক নীরাজকে ফোন করে বলে, কিছুক্ষণের মধ্যেই 10,000 কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে। রাতে টাকার ট্রান্সফারের কাজ সম্পূর্ণ হয়ে যায়। দীপক লোকজনকে ডেকে বলে, ওর যা খেতে ইচ্ছে করে আজকে ওকে বাইরে নিয়ে তাই খেতে দাও। চোখের পলকে সমুদ্রের মাঝে থাকা একটা বোটে রবিকে দেখতে পাওয়া যায়। তার সামনে বিরিয়ানির প্লেট রয়েছে। রবির ভয়ে পরানটা যায় যায় অবস্থা। রঙ্গা তাকে খেতে বলে, ভয়ে খাবার খাওয়া শুরু করে। বোটের কাছে গিয়ে রঙ্গা নিজের হাত কাটে। হাত কাটার ফলে রক্ত পানিতে পড়ে। রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে শার্ক চলে আসে। রঙ্গা বলে, শার্ক কখনো দেখেছিস? দেখে যা। রবি বুঝে যায় কাহিনী কি। হাত জোর করে প্রাণের ভিক্ষা চায়, কিন্তু রঙ্গা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শেষমেশ শার্ক রবিকে খেয়ে ফেলে। ঝুম বৃষ্টি। রবি এখনো বাড়িতে ফেরেনি, তাই দেবা এই বিষয়টা ফোন করে দীপককে জানায়। দীপক টেনশনে পড়ে যায়, তাই দ্রুত নীরাজের সাথে দেখা করে আর এই মাসুম মানুষদের জীবন নিয়ে খেলতে মানা করে। কারণ এই কাজগুলো দীপকের দ্বারা সম্ভব হচ্ছিল না। তার আত্মা কখনো এতটাও নিচে নামতে পারবে না। নীরাজ বলে, আপনার সমস্যা থাকলে আপনি ডিল ক্যান্সেল করবেন। আমার কোম্পানির কি হবে আমি সামনে নেব, কিন্তু আপনার কি হবে? আপনাকে তো জেলে যেতেই হবে। আপনার ফ্যামিলি আবারও সেই রাস্তায় নেমে যাবে। দয়ালু হওয়া ঠিক আছে, কিন্তু এই দয়ালুই মানুষকে শেষ করে দেয়।
কথা শেষে বাড়ি ফেরে। শিল্পা কাছে গিয়ে বলে, তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন? দীপক বলে, আচ্ছা আমি যখন ছিলাম না তখন সংসারের খরচ, মেয়েকে, পাড়া প্রতিবেশীকে তুমি কিভাবে ম্যানেজ করেছো? শিল্পা বলে, এখন সব কথা মনে করছো কেন? ওই দিন থাকলে এতদিন হয়তো বিষ খেয়ে মরে যেতাম আমি। দীপকের বিষয়টা বোঝা হয়ে গিয়েছে। পরদিন সকালে কাজের সূত্রে দিব্যাকে নিয়ে যাওয়া হয়। রাতে টাকা ট্রান্সফারের কাজ হয়ে যায়, কিন্তু দীপক দিব্যার চোখে চোখ মেলাতে পারছে না, কারণ এর পরের পরিণতি তার জানা আছে। আজকে বাড়ির আবহাওয়া খুব খারাপ। রঙ্গা নেশাগ্রস্ত হয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য খুশবুকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছে, এমনকি বাচ্চাকে মেরে ফেলারও হুমকি দেয়। বাচ্চার প্রাণ বাঁচাতে খুশবু রাজি হয়ে যায়। এই সময় পেছন থেকে দেবা রঙ্গার মাথায় সজোরে আঘাত করে। ওয়াশরুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। খুশবু ভয়ে আছে, রঙ্গার কথা না শুনলে হয়তো তার সন্তানকে নষ্ট করে ফেলবে। রাজা এক পর্যায়ে ভেন্টিলেটরের কাজ সরিয়ে খুশবুকে সেই স্থান থেকে বাইরে পাঠানোর চেষ্টা করে, তবে খুশবু প্রেগনেন্ট হওয়াতে সেই স্থান থেকে বের হতে পারছিল না। এক পর্যায়ে আবার সবকিছু ঠিকঠাক করে তারা বসে পড়ে। পরদিন সকালে দীপকের কণ্ঠে দেবা আর খুশবুর ঘুম ভেঙে যায়। খুশবুকে ভেতরে রেখে দেবা বাইরে বের হয় আর কালকের ঘটনা দীপককে বলতে চেষ্টা করে, কিন্তু দীপক দেবাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। এরপর তারা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে রওনা করে। সারাদিনের কাগজ কলমের কাজবাজ শেষে রাতের বেলা শুধু আই ক্যাপচারের মাধ্যমে টাকা ট্রান্সফার করা বাকি। এ সময় দেবা বলে, স্যার আমি রঙ্গাকে মেরেছি, ও খুশবুর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। এ কথায় রেগে দীপক রঙ্গার গলা চেপে ধরে। রঙ্গা বলে, এমনিতেও তো মারা যাবে, ভাবলাম তার আগে একটু এনজয় করে নেই। দীপক বলে, ও প্রেগনেন্ট ছিল। এই বলে একটা গালি দেয়। রঙ্গা বলে, আমি না হয় খারাপ, কিন্তু আপনি কি মহৎ ব্যক্তি। কাজ শেষে রঙ্গা দেবাকে নিয়ে চলে যায়। এত অন্যায় নিজের চোখে হতে দেখে দীপক কিছুই করতে পারছে না। গাড়ির মধ্যে রঙ্গা তাকে ইচ্ছে মতো ধুলাই করছে। দেবা বলে, স্যার একটু পিপি করব, তাই গাড়িটি সাইড করে দেবাকে নামতে দেওয়া হয়। পেছন থেকে রঙ্গা তাকে গুলি করার উদ্দেশ্যে বন্দুক ধরে। ঠিক এই মুহূর্তে দীপক ফোন করায় রঙ্গা উল্টো থেকে ঘুরে কথা বলতে শুরু করে। দীপক জানায়, ট্রানজাকশন কমপ্লিট হয়নি, দ্রুত দেবাকে নিয়ে আসো। এই কথা শুনে রঙ্গা দেবার দিকে ঘুরে দেখে দেবা কোথাও নেই। চারিদিকে দেবাকে খোঁজাখুঁজি শুরু হয়। দেবা অনেকটা রাস্তা দূরে গিয়ে একদল ভিখারিদের দেখে তাদের মধ্যে বসে পড়ে। সুটবুট পরা লোক, তাদের মাঝে দেখে ভিখারিরা দূরে সরে যায়। দেবা আবারও হাঁটতে শুরু করে। স্টেশনে একটা বেঞ্চে গিয়ে বসে। পাশেই একটি মেয়ে কান্না করছে। ক্ষণিকের মধ্যে দেবা জ্ঞানহারা হয়ে যায়। মেয়েটি তার মুখে পানি ছিটিয়ে দেয়। এরপর তারা দুজনে এসে দেবাকে ডেকে তোলে। মেয়েটি বলে, কোনো খাবার নিয়ে আসবো? তাহলে টাকা দিন। দেবা বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। মেয়েটি বলে, তাহলে কোনো কার্ড? কিন্তু দেবা কার্ড কাকে বলে তাই তো জানে না। অবশেষে মেয়েটি তার ব্যাগ থেকে একটা চকলেট দেবাকে দেয়। দেবা তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে। মেয়েটি মনে মনে ভাবে, গেটআপের সাথে ছেলেটার এমন ব্যবহার তো যাচ্ছে না। যাই হোক, মেয়েটি তার বান্ধবীকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে। মেয়েটি বলে, ও আসলো না, ও এখন বলছে টাকা ছাড়া দুনিয়া চলে না, পালিয়ে গেলে আমরা কি ভিক্ষা করে খাবো? ও আমার ফোন রেখে সুইচ অফ করে দিয়েছে। বান্ধবীর সাথে কথা শেষ করে এসব কথা চিন্তা করে আনমনে মেয়েটি হাঁটতে শুরু করে। হঠাৎ করে দেবা তাকে ডাক দেয়। হুঁশ ফিরলে সামনেই ট্রেন দেখতে পায়। আবারও মেয়েটি নিজের জায়গায় বসে। মেয়েটির নাম সামিরা। সামিরা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে। এই মুহূর্তে দেবা একটা নাম্বারে ফোন দেওয়ার কথা বলে রিকোয়েস্ট করলে সামিরা তার হাতে ফোন দিয়ে দেয়। দেবা দীপক স্যারের নাম্বারে ফোন করে, কিন্তু ফোন গাড়িতে থাকায় তিনি ধরছিলেন না। আর তিনি তো দেবাকে খোঁজাখুঁজিতে বাইরে ব্যস্ত ছিলেন। ফোনটা কেটে যায়। সামিরা ফোন সুইচ অফ করে ফেলে। এরপরে চলতে শুরু করে। দেবাও তার পিছু করতে শুরু করে। এক পর্যায়ে বলে, ম্যাডাম আমাকে কোনো মসজিদের পাশে রেখে আসতে পারবেন? অনেক ক্ষুধা লেগেছে। এদিকে দীপক সামিরার নাম্বারে ফোন দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই দেবা কল করেছে, তাই নাম্বারটার লোকেশন ট্র্যাক করে। সামিরা দেবাকে নিয়ে ট্যাক্সিতে রওনা করে। এরপর একটা মসজিদের সামনে নামিয়ে দেয়। দীপক আর তার লোকেরা স্টেশনে গিয়ে কাউকে দেখতে পায় না। পরবর্তীতে সোজা লোকেশন ট্র্যাক করে সামিরার বান্ধবীর বাড়িতে চলে যায়। এরপর দেবার ছবি দেখিয়ে এর ব্যাপারে জিজ্ঞেস করে। সামিরা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা বলে। এক পর্যায়ে সামিরা বলে, সবাই ভেবেছে আমি এই ছেলেটার সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু স্যার আমি ওকে চিনি না। আমি তো শুধু একটা মসজিদের পাশে ওকে ছেড়েছি। মসজিদের নাম জেনে দ্রুত সেই স্থানে তারা চলে যায়। সকলেই দেবাকে খুঁজতে শুরু করে। দেবা এক পর্যায়ে তাদের দেখে ফেলে। পাশেই থাকা নদীতে সে ঝাঁপ দেয়। পরদিন সকালে হুঁশ ফিরে আসে। দেবা কল্পনা করে তার সেই ছোটবেলাকার সঙ্গী তাকে বলছে, তুই ভয় পাস না, আমি তোর সাথে আছি। ক্ষুধার জ্বালায় ছেলেটা হাঁটতেও পারছে না। পানি যেন তার ক্ষুধা নিবারণের একমাত্র উপায়। পুরো শহরের গুন্ডারা দেবাকে খুঁজে বেড়াচ্ছে। গতকাল রাতে সামিরাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসায় সামিরার বান্ধবীর বাবা মা সামিরাকে 1-2 দিনের জন্যও তাদের বাড়িতে থাকতে দেবে না। সামিরা এই শহরে বহু কষ্টে এসেছে তার প্রেমিককে খুঁজতে, কিন্তু এখন তার চারিদিকে অন্ধকার। বান্ধবী তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, তুই দয়া করে লেডিস হোস্টেলে গিয়ে থাক। সামিরা বেরিয়ে পড়ে। হুট করে একটা স্টেশনে দেবাকে দেখতে পায়।
দেবা আবারও সামিরার পিছু করতে শুরু করে। দেবা বলে, দিদি, আম্মা, ম্যাডাম। এসব কথায় সামিরা রেগে গিয়ে বলে, আমার জীবনটা তেজপাতা করে দিয়েছো তুমি, তুমি আমার আর পিছু করবে না। এই বলে সে সামনে হাঁটতে শুরু করে। দেবাও তার পিছু করছে। অবশেষে সামিরা মহিলা হোস্টেলে যায়। দেবা নিরুপায় হয়ে মানুষের ভিড়ে একটি স্থানে বসে থাকে, যেখানে দুটো বাচ্চাকে ভিক্ষা করতে দেখতে পায়। যা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেবা তাদের কাছে যায়, কিন্তু তাদের ভাষা বুঝে উঠতে পারে না। তাই নিজের শার্ট খুলে পঙ্গুর অভিনয় করে মানুষের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করে। দেবা শরীরে থাকা কাটাছেঁড়া দাগ দেখিয়ে সকল মানুষ তাকে অনেক টাকা দেয়। টাকা পেয়ে বাচ্চাদের নিয়ে খাবার কিনে খায়, কিছু টাকা বাচ্চাদের হাতেও দিয়ে দেয়। এবার খুঁজতে খুঁজতে অবশেষে সেই বিলাসবহুল বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুশবু টাকার ব্যাগটাও পড়ে রয়েছে। হঠাৎ করে নিচে খেয়াল করে দেবক স্যারের সাথে গুন্ডারা কথাবার্তা বলছে। তারা উপরে এসে যায়। দেবা দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দেয়। বাহির থেকে দীপক বলে, দেবা, তুমি দরজাটা খোলো। দেবা কথার উত্তর দেয়, আর এই ফাঁকে ভেন্টিলেটরের কাজগুলো সরাতে শুরু করে। এক পর্যায়ে ভেন্টিলেটর দিয়ে বিল্ডিং এ পায়ে পেয়ে দেবা পালাতে শুরু করে। ঘন জঙ্গলের মধ্যে সকলে দেবাকে খুঁজে বেড়াচ্ছে। দেবা নিজেকে বাঁচাতে পানির মধ্যেও কিছুক্ষণ ডুবে থাকে। হঠাৎ করে তার পায়ে একটা কাঁটা গেঁথে যায়। পা থেকে রক্ত পড়ার কারণে বন্য কুকুর এসে ভিড় জমায়। দেবা তাদের ইশারায় সরে যেতে বলে, কিন্তু ততক্ষণে রঙ্গা তাকে দেখে ফেলেছে। শুরু হয় মারামারি। তবে এক পর্যায়ে বন্য কুকুরগুলো রঙ্গার উপরও আঘাত করে বসে, যার ফলে দেবা বেঁচে যায়। সুযোগের সদ্ব্যবহার করে রঙ্গাকে ইচ্ছা মতো ধোলাই করে। এর মধ্যে আরো কুকুর রঙ্গার উপর আক্রমণ করে। এখানের পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে দেবা সামিরার হোস্টেলে চলে যায়। পরদিন সকালে দেবার নিখোঁজ হওয়া খবর নিরাজকে জানানো হয়। এই বিষয়টা শুনে সে তো রেগে যায়। কেন এতদিন তাকে এই কথা বলা হয়নি? যদি ওর মাধ্যমে কোনো ইনফরমেশন লিক হয়ে যায়, তাহলে তো তারাই বিপদে পড়বে। শেষবারের মতো দীপককে এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য সুযোগ দেওয়া হয়। পরদিন হসপিটালে দেবাকে দেখানো হয়। সামিরা রেগে বলে, তুমি কে? বারবার আমার পেছনে কেন পড়ে থাকো? দেবা বলে, আমি তিরুপতি থেকে এসেছি। পেশায় আমি ভিখারি, এখানকার কাউকে চিনি না। আমি শুধুমাত্র আপনাকে চিনি। সামিরা বলে, আমার প্রেমিকা রাজুর জন্য আমার ঘরে জায়গা নেই, কিন্তু তোর জন্য আমার পুরো দুনিয়াতেই জায়গা নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই বলে সামিরা বেরিয়ে পড়ে। এদিকে দীপক খুঁজতে খুঁজতে সেই মন্দিরে চলে আসে। দেবার পরিচিত সেই বাবার কাছে গিয়ে বসে। প্রথমে তাকে টাকা দেয় আর দেবার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে খোলসা করে বাবা কিছু বলে না। এরপর বন্দুক ধরে। তখন বাবা বলতে শুরু করে, ও 10 বছরে ছিল যখন এখানে এসেছে। বাচ্চা বিক্রি করে আর শয়তানের হাত থেকে সে বেঁচে এসেছিল। হসপিটালে স্বামীরা এসে বলে, হসপিটাল কর্তৃপক্ষ টাকার জন্য ফোন করে আমাকে বিরক্ত করছে। তুমি টাকা দাও, আমার কাছে কোনো টাকা নেই। অবশেষে দেবা খুশবু সেই বক্সটি বের করে দেয়। দেবা বলে, ম্যাডাম, এটা খুশবুর বক্স। ভেবেছিলাম ওকে দেব, কিন্তু ও হয়তো বেঁচে নেই। সামিরা টাকাটা গুনতে শুরু করে আর দেবাকেও গুনতে বলে। তবে দেবা দেখায় তার হাতের আঙুলগুলো পুরো অকেজো। সামিরা জিজ্ঞেস করে, তুমি কি ওদের কোনো লোকসান করেছো? মাল জিনিসপত্র নিয়ে পালিয়েছো? দেবা বলে, আমি চোর নই ম্যাডাম, আমি একজন ভিখারি। সামিরা বলে, সেদিক দিয়ে তো আমিও ভিখারি। বাবা মায়ের কাছে স্বাধীনতার জন্য ভিক্ষা চেয়েছিলাম, বয়ফ্রেন্ডের কাছে বিয়ের জন্য ভিক্ষা চেয়েছিলাম, আর এখন চাকরির জন্য সকলের কাছে ভিক্ষা চাচ্ছি। আমাদের সকলের জীবনে কোনো না কোনোভাবে ভিক্ষা চলেই থাকে। আচ্ছা, বিল পেমেন্ট আমি করে দেব, তুমি চলে যেও। পরদিন সকালে দীপক সামিরাকে ফোন করে দেবার ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। সামিরা এই বিষয়টি অস্বীকার জানায়। এই খবর দিয়ে সামিরা হসপিটালে চলে যায়, কিন্তু ততক্ষণে দেবা হসপিটাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। হোস্টেলে ফিরে আসলেই দেবার সাথে দেখা হয়ে যায়। সামিরা তার প্রেমিকার জন্য কেনা কাপড় দেবাকে দিয়ে দেয়। এরপর তারা দুজন একটি নিরিবিলি স্থানে বসে। সামিরা বলে, দীপক স্যার তোমার পিছনে কেন পড়ে আছে? তার উপরে কোনো স্যার আছে যার হাত পা ধরলে তোমাকে ছেড়ে দেবে? দেবা নিরাজ স্যারের বর্ণনা দিতে শুরু করে। এক পর্যায়ে এসব কাজে এক ব্যক্তি তাকে কার্ড দিয়েছিল। সেই কার্ড সামিরাকে দেখায়। সামিরা বলে, বাসে করেই এই ঠিকানায় যেতে পারবে। গোসল করে জামা কাপড় পাল্টেই টিপটপ হয়ে সেই স্থানে চলে যাও। যাওয়ার আগে দেবা খুশবুর সেই বক্সটি সামিরার হাতে দিয়ে বলে, যদি আমার কিছু হয়ে যায়, খুশবুর এই বক্সটি আপনি রেখে দিয়েন। পরবর্তীতে গোসল করে নতুন জামা কাপড় পরে সেই অফিসে চলে যায়। অফিসে গিয়ে বড় স্যারের ব্যাপারে জিজ্ঞেস করে। এক কর্মচারী বলে, সে তো বেঁচে নেই। দেবা বলে, কেন, তাকেও কি মেরে ফেলেছে? এই কথায় কর্মচারীর সন্দেহ হয়। পরক্ষণেই পুলিশ অফিসার চলে আসে। আসলে সে মার্ডার হয়েছিল, যার জন্য পুলিশ একেই এখন জেরা করতে শুরু করে। দেবা বলে, আমি এখানে এক স্যারের সাথে এসেছিলাম, বড় স্যারের সামনে কাগজে স্বাক্ষর করেছিলাম, আমাকে ব্যাগ ভর্তি টাকা দিয়েছিল। তখন বড় স্যার এই কার্ড দিয়ে আমাকে কিছু একটা বলেছিল। আসলে আমি একজন ভিখারি, তিরুপতি থেকে এখানে এসেছি। অফিসার রেগে যায়, কারণ একজন ভিখারিকে সঙ্গে করে কেউ বিদেশে নিয়ে আসবে, তাই তাকে জেলে বন্দি করে।
পরদিন সকালে দীপক হোস্টেল রুমে গিয়ে দেবার ব্যাপারে জিজ্ঞেস করে। সামিরা অস্বীকার জানায়, কিন্তু সামিরা টেবিলে খুশবুর সেই বক্সটি দেখতে পায়। তাই দীপক তার গলা চেপে ধরে বন্দুক তাক করে। ভয়ে ভয়ে সামিরার সব ঘটনা খুলে বলে। এদিকে পুলিশ স্টেশনে একটা পেপারে নিরাজের ছবি দেখে দেবা বলে, এই আমার বড় স্যার, ইনি আমাদের টাকা দিয়েছিলেন। পুলিশ অফিসার অশোক তার কাছে গিয়ে বলে, কখন দিয়েছিল? আর ওই ব্যাগ ভর্তি টাকা তুই কাকে দিয়েছিস? দেবা বলে, স্যার পাশেই মন্দিরের রাস্তা দিয়ে যেতে হয়। আমি তো নাম বলতে পারবো না, কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো। অফিসার দেবার কথা মতো রওনা করে। একটা বিল্ডিং এর সামনে এসে বলে, এখানে এসেই উনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভেতরে প্রবেশ করেছিল, আর আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। তখন দেবার কথা অনুযায়ী সেই ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে সেই অফিসে দেবার ছবি দেখিয়ে দীপক তার ব্যাপারে জিজ্ঞেস করে। আর এদিকে সেই ফ্ল্যাটের চাবি নিয়ে পুলিশ অফিসার দেবাকে নিয়ে প্রতিটা রুম ভালো করে চেক করতে শুরু করে। এক পর্যায়ে দেয়ালের মধ্যে একটা বক্স পায়। বক্স ওপেন করলে তার মধ্যে গোল্ড বিস্কুট রয়েছে। এরপর সুটকেস ওপেন করলে ব্যাগ ভর্তি টাকা দেখতে পায়। ভালো করে তদন্ত করতে শুরু করলে পুলিশ অফিসার বুঝে যায় এই চক্র বেনামির বানিয়ে কোনো ধরনের মাস্টার প্ল্যান করছে তারা। দীপক চারিদিকে খোঁজ লাগানোর জন্য বুঝে যায় SI অশোক বর্তমানে দেবাকে সাথে নিয়ে এইসবের তদন্ত করছে। তাই তো তার লোকেশন ট্রেস করতে বলে। ছাদের উপরে দেবা বিরিয়ানি খাচ্ছে। অশোক স্যার বলে, তোকে দেখে আমার দয়া হচ্ছে। আমি বুঝতে পেরেছি তোর নামে কোটি 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 টাকা রয়েছে, যে টাকা মূলত ওদের। দেবা জিজ্ঞেস করে, কোটি 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 কত হয় স্যার? স্যার বলে, মনে কর বড় বড় 3-4টা শহর, সকল ভিখারিদের খাওয়া দাওয়া বাসস্থান সবকিছু খুব ভিআইপি করলেও একই পরিমাণে টাকা আবারও থেকে যাবে। মূলত তোর নামেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। যদিও তুই এসব বুঝবি না, ঠিক এই কারণেই তোরা ও পিছে পড়ে আছে। টাকা পাওয়ার আগ পর্যন্ত তোর কিছু করবে না। এই বলে ছাদের অন্য পাশে গেলে পেছন থেকে দীপক এসে তার সাথে পরিচিত হয় আর দেবার ব্যাপারে জিজ্ঞেস করে। অশোক বলে, স্যার বেচারা তো ভিখারি, বেনামির জালে কেন এদের ফাঁসাচ্ছেন? পেছন থেকে দেবা দীপককে দেখে ছাদের টপ ফ্লোরে ওঠে। একটা রড নিয়ে চোখে আঘাত করার হুমকি দিয়ে বলে, স্যার আপনি দীপক স্যারের হাতে আমাকে তুলে দেবেন না। সে ভালো মানুষ না, সে আমাকে নিয়ে মেরে ফেলবে। এই কথা শুনে অশোক রেগে তাদের দিকে বন্দুক ধরে। ভিখারির কোনো পরিচয় হয় না, এই জন্য তোমরা বেনামি করে লুটোপুটে খাবে? পরিস্থিতি বিগড়ে যেতে দেখে দীপক বাধ্য হয়ে অশোকের শরীরে গুলি করে। অফিসার সেখানেই মারা যায়। দেবা চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার উপর ভরসা করে সেই স্থান থেকে লাফ দেয়। অনেকটা নিচে পড়ার পর গাছের ডাল ধরে ফেলার জন্য দেবা নিরাপদে অন্য বিল্ডিং এর ছাদে নামতে পারে। পাটেল অফিসারের খুনের ব্যাপারটা নিরাজকে জানায়। নিরাজ বলে, সব পরিষ্কার করে ফেলো, কোনো ধরনের কোনো প্রমাণ যেন না থাকে। চোখের পরলোকে পুরো জায়গা ক্লিয়ার করে ফেলে। রাতের বেলা হোস্টেলের সামনে দেবা দাঁড়িয়ে রয়েছে। সামিরা এসে বলে, এখানে কেন এসেছো? দেবা বলে, ম্যাডাম ওনাদের কোটি কোটি টাকা আমার নামে রয়েছে, তা আমি জানতে পেরেছি। সামিরা বলে, জানতে পেরেছো তো? ভালো হয়েছে, এখন এখান থেকে চলে যাও। দেবা চলে যায়, তবে মাঝ রাস্তায় কিছু একটা মনে করে আবারও ফিরে আসে। সামিরাকে বলে, ম্যাডাম এই টাকার কথা অফিসার জানতে পেরেছিল, তাই তাকে মেরে দিয়েছে। এখন তো আপনিও জানতে পেরেছেন, আপনাকেও তারা মেরে দেবে। তাহলে চলুন ম্যাডাম আমার সাথে, এখানে থাকলে আপনার বিপদ আছে। এর মধ্যে গেটের দারোয়ান এই খবর দীপকের লোককে জানিয়ে দেয়। তাই তো তারা সকলেই চলে আসে। বড় গাড়ি আর গুন্ডাদের দেখে দেবা আর সামিরা পালাতে শুরু করে। দীপক নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। এত অন্যায় সে নিজে নিজে কি করে করছে, তাই সে সিদ্ধান্ত নেয় নিজেই এই খেলার শেষ করেই ছাড়বে। সকলের সামনে মুখোশের উন্মোচন করবে সে। তাই তার স্ত্রীকে ডেকে বলে, খুব দ্রুত তুমি দুবাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, ওইখানে সঞ্জয়ের বাড়িতে থেকে যেও। আমি 15 দিনের মধ্যে চলে আসবো। এইসব কিছুর ব্যাপারে আমি পরে সব তোমাকে খুলে বলবো। এই বলে মেয়েকে আদর করে বেরিয়ে পড়ে। সামিরা দেবা পালাতে পালাতে বাস স্টেশনে চলে যায়। আর সকল বাসে গুন্ডারা চেকিং করছে। তাই অবশেষে বাধ্য হয়ে তারা ময়লার গাড়িতে বসে। সামিরা ফোন অফ করে দেয়, তাই তারা লোকেশন ট্রেস করতে পারে না। সকলেই নিজেকে বাঁচাতে যার যার প্রস্তুতি নিতে শুরু করে। দীপক লকারে একটি ব্যাগ রাখে। পরবর্তীতে গাড়ি ময়লার স্তূপে সকল ময়লা ফেলে দেয়। সামিরা রেগে দেবাকে বলে, তুই তো মরবি, তোর সাথে আমি পালিয়েছি, আমাকেও মরতে হবে। সকলের মরার কারণ হচ্ছে তুমি। এই বলে সামিরা হাত মুখ ধুতে যায়। দেবা সামিরার ফোনটি হাতে নেয়। এদিকে দেবাকে খুঁজে না পাওয়ার জন্য রেজিস্টার সাব রেজিস্টার পুলিশ অফিসারের প্রাণ গিয়েছে। যদিও এই বিষয়টা হ্যান্ডেল করে নেবে নিরাজ, কিন্তু শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে দেবাকে খুঁজে পেতেই হবে। ঠিক এই মুহূর্তে দীপকের ফোন আসে। দীপক ফোন রিসিভ করলে দেবা বলে, আমি চলে আসবো স্যার, আপনি আমার সকল টাকা নিয়ে নিন। এটা দেখে সামিরা তার হাত থেকে ফোনটা নিয়ে সুইচ অফ করে দেয়। এরপর তারা হাঁটতে শুরু করে।
রাস্তায় একটা বাচ্চার লাশ দেখতে পাওয়া যায়, যেই লাশ কুকুরের গাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিষ্কার কর্মীরা। তবে দেবা এসে এটা করতে মানা করে, পরিবর্তে টাকা দেওয়ারও কথা বলে। তারা বলে 1 ঘন্টার ভিতর টাকা আনলে আমরা অন্য গাড়িতে নিয়ে যাব। দেবার মনে পড়ে অশোক স্যারের সাথে যে ঘর তদন্ত করা হয়েছিল, সেই টাকা আর স্বর্ণ ঠিক একই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। কারণ মোটামুটি তদন্তের শেষে এরপর তারা এই টাকাগুলো পুলিশের আন্ডারে তুলে দেওয়ার কথা বলেছিল। আসলে ওই রুমের ছেলেটা প্রতি রাতে মেয়েদের নিয়ে ফুর্তি করত, তাই দারোয়ানের কাছে একটা কোড বললেই ওই রুমের চাবি মেয়েদের দিয়ে দিত। ওই বিল্ডিং এর সামনে গিয়ে দেবা সামিরাকে দারোয়ানের কাছে গিয়ে সে কোড ব্যবহার করতে বলে। সামিরা কিছুই বুঝে উঠতে পারে না। দেবা যখন বলেছে তাই দারোয়ানের কাছে গিয়ে সেই কোডের কথা বললে চাবি দিয়ে দেয়। দেবা চাবি নিয়ে দরজা খুলে এরপর ব্যাগ ওপেন করে, যা দেখে সামিরার মাথা নড়ে যায়। দেবা বলে, তোমার যত মন চায় তুমি টাকা নিয়ে চলে যাও, ফোনটা আমাকে দিয়ে দাও, আর হ্যাঁ কিছু টাকা আমাকে দিও ওই বাচ্চাটির অন্তিম সংস্কারের জন্য। আমার যা হওয়ার দেখে নেব, তুমি যাও ম্যাডাম। টাকা নিয়ে দ্রুত সে স্থানে গিয়ে কর্মীদের ভাগাভাগি করে দেয়, যেন তারা ভালো করে বাচ্চাটিকে অন্তিম সংস্কার করতে দেয়। এরপর খুব ভালো করে বাচ্চাটির অন্তিম সংস্কার করে। শেষে বান্ডিল ভর্তি টাকা গরিবদের মাঝে দেবা বিলিয়ে দিতে শুরু করে। পরদিন সকালে দেবা দীপক স্যারকে ফোন দেয়। তারা সকলেই এক জায়গায় ছিল। নীরাজকে ফোন লাউড করতে বলা হয়। দেবা বলে, স্যার আমার ওসব টাকা চাই। নীরাজ ফোনের কাছে এসে বলে, শোন তোর কত টাকা লাগবে, 5 লাখ, 10 লাখ, 50 লাখ? দীপক নীরাজকে বলে, স্যার ও টাকার পরিমাণটা বুঝে না। নীরাজ দেবাকে বলে, কত টাকা চাই তোর? দেবা বলে, ওই তো কয়েকটি বড় বড় শহরের ভিখারিদের বাসস্থান, শিক্ষা, খাবার সবকিছু দরকার। এই সবকিছু পূরণের জন্য 50 লাখে কি হবে স্যার? আমার নামে যে টাকা আসবে সেসব টাকা থেকে আমি ওদের দেব। নীরাজ বলে, এ কি বলছে, এক ভিখারি 10,000 কোটি টাকা লাগবে? দেবা বলে, হ্যাঁ স্যার লাগবে। এই বলে ফোন কেটে দেয়। নীরাজ রেগে বলে, আমার টাকা লাগবে না, কিন্তু আমার ওকে লাগবে। একজন ভিখারি আমার সাথে এভাবে কথা বলল, আমি ওর মৃত্যু চাই। দেবা সামিরের সাথে দেখা করে বলে, ম্যাডাম আমি ওই দীপককে ছাড়বো না। সামিরা বলে, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি বরং টাকা নিয়ে দূরে কোথাও পালিয়ে যাও, এরপর এই টাকা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাও। দেবা বলে, আমার সব টাকা চাই ম্যাডাম, এই টাকা দিয়ে আমার মতো গরিবদের আমি সাহায্য করতে পারবো। সামিরা সিদ্ধান্ত নেয় সে তার নিজের রাস্তা একাই দেখে নেবে, কিন্তু পরে আবার ফিরে আসে। সামিরা বলে, দীপককে কি করে ধরবেন? দেবা বলে, আমি ওনাকে ফোন করেছি, উনি ঠিক আসবে। পরবর্তীতে জায়গা মতো গুন্ডাদের নিয়ে দীপক চলে আসে। তবে আমাদের দেবা তাল গাছের মাথায় উঠে বসে রয়েছে। দীপক সকল গুন্ডাদের দেবাকে খুঁজতে পাঠিয়ে দেয়। এরপর সে আরামসে বসে হুক্কা টানে। পেছন থেকে দাম জ্ঞান ফিরে আসলে নিজেকে হাত বাঁধা অবস্থায় দেখতে পায়। দেবা বলে, এই টাকা আমার চাই। দীপক বলে, আমার কথা শোনো দেবা, নীরাজকে অ্যারেস্ট করানোর জন্য তোমার গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ, ট্রানজেকশন সব আমি বাইরে বের করব। এরপরে মিডিয়াকে জানিয়ে লাইভ টেলিকাস্টে ট্রানজেকশন করাবো তোমাকে দিয়ে। সামিরা তুমি ওকে একটু বুঝাও। আরে দূর, এর কথা শোনা যাবে না, সে নিজেই তো আমার মাথায় বন্দুক ধরেছিল। দীপক বলে, তোকে যেমন এনেছি ঠিক তেমনি নীরাজ আমাকে এনেছে। আমি তখন বুঝতে পারিনি এত মানুষের মৃত্যু হবে, দেশকে শেষ করার জন্য ও এতটা নিচে নামতে পারবে। যদি বুঝতে পারতাম জেলে থেকে যেতাম, এই ডিলে কখনোই রাজি হতাম না। আমি আমার ভুল শুধরে নিতে চাই, আমাকে একটা সুযোগ দাও। দেবা বলে, আমাকে খুশবুর কাছে নিয়ে যেতে পারবে? তাহলে আমি তোমার সব কথা মেনে নেব। পরবর্তীতে দীপক স্যারকে ছেড়ে দেওয়া হয়। দীপক রাতে সেই লকার রুম থেকে ব্যাগটি নিয়ে নেয়। এরপর দেবা আর সামিরাকে নিয়ে একটা মহিলা গেস্ট হাউসে যায়। দেবা খুশবুকে দেখে চিৎকার করে জড়িয়ে ধরে। খুশবু একটা মুচকি হাসি দিয়ে বলে, আমার রাজা ছেলে 10 দিনে আসতে চলেছে। দেখা সাক্ষাৎ শেষে দেবাকে নিয়ে দীপক বের হতে গেলে সামনে গুন্ডারা চলে আসে, তাই তারা ভেতরে চলে আসে। এর মধ্যে গুন্ডারা তাদের দলবল সহ পুরো হোস্টেলে আক্রমণ করে বসে। দীপক এক গুন্ডার বন্দুক নিয়ে নিজের ড্রেস আপের সাথে সেই গুন্ডার ড্রেস আপ পাল্টে নেয়। খুঁজতে খুঁজতে সামিরের কাছে চলে আসে দেবা। সামিরাকে খুশবুর ব্যাপারে জিজ্ঞেস করলে সামিরা বলে ওয়াশরুমে গিয়েছে। তারা দুজন একপাশে লুকিয়ে পড়ে। গুন্ডারা সেখানে যেয়ে কাউকে না দেখতে পেয়ে ফিরে যেতে শুরু করে। তবে এই মুহূর্তে খুশবু বাইরে বেরিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করে। ব্যাস, রঙ্গার নজর পড়ে যায়। বাচ্চাটিকে পা দিয়ে মারতে চায়। দেবা বেরিয়ে রঙ্গাকে প্রতিহত করতে শুরু করে। সামিরাও চেষ্টা করে। তখন শর্ট সার্কিট হওয়ার কারণে কারেন্ট চলে যায়। দীপক গুন্ডাদের গুলি করে। দেবা আর সামিরা খুশবুকে নিয়ে পালাতে শুরু করে। পালানোর এক পর্যায়ে গুন্ডাদের ধাক্কায় খুশবু পড়ে যায়। প্রেগনেন্ট মহিলার অবস্থা খারাপ, কি করবে কিছু বুঝে উঠতে পারে না দেবা। তাই দেবা খুশবুকে পিঠে তুলে পালাতে শুরু করে। আর দীপক সকল গুন্ডাদের এক এক করে গুলি করছে। কোনো মতে এরিয়ার গেটের বাইরে তাদের বের করে দেয়। তবে এই মুহূর্তে পাটেল দীপককে গুলি করে। দীপক মরেছে কিনা তা দেখতে আসলে পাটেলকে নিজ হাতে দীপক মেরে ফেলে। দেবা চিৎকার করে দীপক স্যারকে ডাকতে শুরু করে। দীপক বলে, দেবা আমি তোমার সেই ছোট্টবেলাকার ভাই,
আসলে প্রায় সময় দেবা যার কথা স্মরণ করত সেই হচ্ছে দীপক স্যার। কিছুক্ষণের মধ্যে খুশবুর বাচ্চা হয়। খুশবু মারা যায়। বাচ্চার কান্নার আওয়াজ শোনার পর দীপক দেবাকে বলে, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। এই বলে তিনি মারা যান। দেবা বাচ্চাটিকে কোলে নেয়। এরপর তাদের দুজনার অন্তিম সংস্কার করে দেয়। সামিরা দুধের ব্যবস্থা করে বাচ্চাকে খাওয়ানো শুরু করে। বাচ্চা শান্ত হলে সামিরা বলে, এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা কোথায় যাব আর কোথায় বা পালাবো? আমাদেরকে সবসময় কেন পালিয়ে যেতে হবে? আমাদের কাছে তো টাকা নেই, তাদের কাছে টাকা আছে, পাওয়ার আছে। এই পুরো দুনিয়াটাই যেন ওনাদের। দেবা বলে, এই পুরো দুনিয়াটা ওনাদের নয় ম্যাডাম, এই পুরো দুনিয়াটা আমারও। আর যেখানে টাকার ক্ষমতার জোর চলবে না তাকে আমরা সেখানেই দেখে নেব। এই বলে একটা ফ্যাক্টরির মধ্য থেকে কোটি কোটি টাকা ট্রাকে ভরে নীরাজের বাড়ির সামনে রাখে। আসলে দীপকের ব্যাগে থাকা পেন ড্রাইভের মাধ্যমে নীরাজের সমস্ত কালো টাকার হদিস পেয়ে গিয়েছে দেবা। এত টাকা দেখে পুরো দেশে এই খবর ছড়িয়ে পড়েছে। তাই তো মন্ত্রীমশাই এই নিয়ে নীরাজকে অনেক কথা শোনায়। বাড়ি ফিরলে নীরাজ কালো টাকার বিরোধী দীপকের বলা একটা ভিডিও দেখতে পায়। বাবা বলে, এই পেন ড্রাইভ কেউ একজন সিকিউরিটি গার্ডকে দিয়েছে। এই মুহূর্তে দীপকের নাম্বার থেকে দেবা ফোন করে বলে, সমুদ্র তো সবার, তাহলে তেলও সবার, কিন্তু আপনারা কেন একেরা এসব কিছু লুটপাট করছেন? একদিন ভিক্ষা করো বলেছিলে না? ভিখারি থেকে তো কুকুররা আরো ভালো। আমাদের মেরে ফেলার কথা বলেছিলে তো, আমাদের মতো একদিন জীবন ধারণ করে দেখাও। বাবেরা দুজনে মিলে দীপকের রেখে যাওয়া সকল প্রমাণ দেবার কাছে ভিক্ষা চাইতে থাকে। দেবা বলে, হ্যাঁ ঠিক, এইভাবেই ভিক্ষা চাইবে, না হলে যে সকল অফিসারদের মেরেছ তার প্রমাণ মিডিয়ার কাছে পৌঁছে যাবে। দেবার কথায় নীরাজ রাজি হয়ে যায়, কারণ নীরাজ জানতো সে ভিক্ষা করলে আশেপাশে কোথাও না কোথাও ঠিক দেবাকে পেয়ে যাবে আর সে তার বদলা নিতে পারবে। ভিক্ষা চাইতে মন্দিরের নদীর পাশে নীরাজ বসে পড়ে। রাত পেরিয়ে দিন হয়ে যায়। দেবা ফোন করে বলে, চুপ করে বসে থাকলে হবে? আম্মা আম্মা বলে ভিক্ষা চাইতে হবে। দরকার হয় বাইরে যেয়ে ভিক্ষা চাও। নীরাজ ভিক্ষা চাইছে। দূর থেকে দেবা তা লক্ষ্য করছে, আর দেবাকে ধরে গুন্ডারা উঠে পড়ে লেগেছে। সামিরা খুশবুর বাচ্চা কোলে নিয়ে নীরাজের সামনে দিয়ে যাওয়ার পথে বাচ্চার হাত দিয়ে কিছু টাকা নীরাজের হাতে ফেলে দেয়। রাত হয়ে গেলে সাধারণ জনগণের ওয়াশরুম ব্যবহার করতে গেলে নীরাজের বমি চলে আসে। বাইরে বসে থাকার জন্য পুলিশ তাকে লাঠি চার্জ করে। এরপর নীরাজ একটা স্টেশনে বসে। এত মানুষের ভিড়ে কেউ একজন নীরাজকে একটা নোট দেয়, যে নোট দেখে নীরাজ বুঝে যায় এটা শুধুমাত্র দেবাই দিতে পারে। নীরাজ দেবার নাম চিৎকার করলে সকল বডিগার্ড তার পেছনে ছুটতে শুরু করে। আর এইদিকে নীরাজ দেবাকে আঘাত করে জ্ঞান হারা করে ফেলে। জ্ঞান ফিরলে নিজেকে মহিলার স্তূপে পায়। সামনে তাকিয়ে দেবাকে দেখে বলে, তুমি যা বলেছ আমি করেছি। দীপকের সেই সব প্রমাণ আমার কাছে দিয়ে দাও এখন। দেবা বলে, এখনো একটা কাজ বাকি আছে। সামিরা বাচ্চাটিকে দেবার কোলে তুলে দেয়। দেবা বলে, ওর মায়ের দুধ খাওয়ার জন্য কান্না করছে, ওর মাকে এনে দাও। নীরাজ বলে, চাইলে তোমার সামনে টাকার পাহাড় গড়ে দিতে পারি, কিন্তু মরা মানুষকে কি করে আনবো? ও যদি বেঁচেও থাকতো, এই সন্তানকে কোলে নিয়েই তো ওর ভিক্ষা করা লাগতো। ভিক্ষা করে বা কয় টাকা পেত? কোনো না কোনো একদিন ক্ষুধার জ্বালায় ওদের মরতেই হতো। দেবা বুঝে যায় নীরাজ কখনোই পাল্টাবে না। নীরাজ দেবাকে সজোরে ধাক্কা দেয়। বাচ্চাটি ছিটকে পড়ে যায়। সামিরা বাচ্চাটির কাছে যায়, তবে বাচ্চাটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। কিছুক্ষণ পরে একটা কাশি দিয়ে বাচ্চাটি কান্না করে ওঠে। আর দেবা নীরাজকে চরমভাবে ধোলাই শুরু করে। মারামারির এক পর্যায়ে দেবার হাতে কাছের টুকরো আসলে দেবা তাই দিয়ে নীরাজের গলায় আঘাত করলে সে সেখানেই মারা যায়। দেবা এটা ইচ্ছাকৃত করেনি, কিন্তু ফেরেশতাকে বাঁচাতে হলে শয়তানকে যে মারতেই হবে। অবশেষে জীবনের জন্যই আমাদের বাঁচতে হবে। অসম্ভব সুন্দর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।